রেডিও কাঁদে, কিন্তু রেডিও কিন্তু ইদানিং আর হাসে না। মানে বেতার অনুষ্ঠানের ক্ষেত্রে কমেডি কিন্তু খুব জরুরি একটা বিষয়, মানুষকে কিন্তু হাসাতে হবে, আনন্দ দিতে হবে, তার ভেতর থেকেও কিন্তু অনেক শিক্ষা, অনেক এটিকেট, অনেক কালচার, অনেক সিভিল সেন্স গ্রো করবে। এই জায়গাতে আমার মনে হয় বাংলাদেশ বেতার এখনো খুব রিজিড। না, ফরওয়ার্ড ভাই, আমি একটা কথা বলতে চাই প্রথম থেকে, যে আমরা তো অল ইন্ডিয়া রেডিও হয়ে এসেছি। অল ইন্ডিয়া রেডিওর যে কাঠামোটা, কলোনিয়াল কাঠামোটা, সেখান থেকে আমরা অনেকটা বেরিয়ে আসতে পারি না অনেক সময়। বিশেষ করে উপস্থাপনার ক্ষেত্রে আমাদের যে ভেটিং সিস্টেমটা, আমাদের যে ছেলেদের যে ক্যারিয়ার তৈরির, উপস্থাপক উপস্থাপিকাদের যে ক্যারিয়ার তৈরির ব্যাপারটা এখন এফএম এ যেভাবে স্বাধীনতা দেওয়া হয়, ঠিক আমাদের সরকারি রেডিওতে সেভাবে হয় না। তারপরে মাজার ভাই, আমরা এই জায়গাটায় আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে বিনোদনের ক্ষেত্রে বিনোদন মানে বেতারের কাছ থেকে যে বিনোদনের অনুষ্ঠানগুলো, সেখানে আপনার সংশ্লিষ্টতা অনেক। এফএম এ এখন একদম তরুণদের সঙ্গেও আপনি কাজ করছেন, ফলে এইখানে আমি একটু জানতে চাইবো যে বেতারের সুযোগটা কতটুকু আছে। অবশ্যই বাংলাদেশ বেতার এবং একই সঙ্গে এফএম গুলির যে মানুষের কাছে আরো বেশি পৌঁছে যাওয়ার বিনোদনের একটা মাধ্যম হিসেবে। একটা বিরতির পর আপনার কাছ থেকে জানতে চাই। একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মাজার ভাই, জনপ্রিয় অনুষ্ঠান আরো বেশি জনপ্রিয় করার জন্য কি করা উচিত আপনি মনে করেন, উভয় ক্ষেত্রেই, এফএম এবং বাংলাদেশ বেতার? এখন তো জনপ্রিয় অনুষ্ঠান তো আমাদের অনেকগুলো আছে এবং ছিল, তো সেগুলো আমরা কিভাবে পরিবর্তিত হলো বা কি অবস্থার চাপে পড়ে আমরা সেগুলো পরিবর্তনে আনলাম আর কি। তো আমাদের কোনো এক সময় যে অর্থনৈতিক অবস্থা আমাদের শিল্পীদের যেভাবে ছিল আর কি, তাতে করে আমরা কিন্তু অর্থনৈতিক ব্যাপারটা কিন্তু আমলে আনতাম না। আমরা শিল্প প্রতিভার বিকাশটাকে সবচেয়ে বেশি আমলে আনতাম বলে আমরা বড় বড় শিল্পীদেরকে আমরা বেতারে পেয়েছিলাম। কিন্তু পরবর্তীতে অর্থনৈতিক চাপ এবং সামাজিক চাপ এবং পারিবারিক চাপ যেভাবে আমাদের শিল্পীদের উপরে এবং শিল্পী সম্পৃক্ত মানুষদের সাথে আসলো, তাতে করে হয়েছে কি যে একবার নিবেদিত হয়ে কাজ করার মতো অবস্থা নেই। তারপরে দেখুন, আমাদের মিউজিকে যদি আজ একটা একটা করে ধরি, মিউজিকে ইলেকট্রনিক্স যন্ত্র, ইলেকট্রনিক্স যন্ত্রের মজা আর অ্যাকুস্টিক যন্ত্রের মজা কিন্তু আর আগের মতো নেই। অ্যাকুস্টিক যন্ত্রের যে সংরক্ষণ, সেটা জাতীয় পর্যায়ে হতে হবে, সরকারি পর্যায়ে হতে হবে, এবং আমাদেরকে ঘরে ঘরে গিয়ে কে ভায়োলিন বাজায়, হ্যাঁ, তাদেরকে একটা করতে হবে, এবং তাদেরকে দরকার হলে সাবসিডি দিয়ে এবং আমাদেরকে ভর্তুকি দিয়ে এবং তাদেরকে মানে টাকা পয়সা দিয়ে হেল্প করে তাদেরকে বলতে, বাবা তোরা পরিবারে ভায়োলিন বাজা, ক্লাসিক্যাল গান শেখ, উচ্চাঙ্গ সঙ্গীত শেখো, ফোকটাকে ঠিক মতো ধরো। আমাদের শিল্পীদের তো বেশিরভাগ আমরা একটা শব্দে আখ্যায়িত করি, খুব দুঃখজনক, দুস্থ শিল্পী। তো এই দুস্থ শিল্পীর মধ্যে কিন্তু বেতারটা পড়ে বেশিরভাগ। আমাদের স্টাফ আর্টিস্টদের যে এক একজনের যে করুণ অবস্থা গেছে, আমাদের কানাইলাল শীল, আমি 71-এ কানাইলাল শীলের ছেলে অবিনাশকে নিয়ে আমি শচীনদেব বর্মনের সঙ্গে দেখা করতে গেছিলাম, তখন তুই কানাইয়ের ছেলে, তখন হ্যাঁ, জড়িয়ে ধরলো। তো সেই কানাইলাল শীল তো বস্তিতে মারা গেছে। তো কাজে এই যদি আমাদের শিল্পীদের জীবন জীবিকার কাঠামো হয়, তো সেখান থেকে আমরা কি উন্নতি করব? অথচ প্রাইভেট সেক্টর এফএম গুলো যারা আছে, সেখানে কিন্তু বেতনের কাঠামো অন্যরকম। আর যে ছেলেপেলেরা যারা আছে, আমি নিজেও এবিসিতে কাজ করি, সিনেমা তাল অনুষ্ঠানটা আমি 3 ঘন্টা শো করি, সেখানেও আমি একটা সপ্তাহে গেলেও একটা লামসাম অ্যামাউন্ট পাই, কিন্তু সেই অ্যামাউন্ট কিন্তু আমাদের অ্যানাউন্সাররা এখন পর্যন্ত কত ফারোয়া ভাই সামান্য কিছু পায়, এটা নিয়ে সারাদিন 8 ঘন্টা ডিউটি করে। এইভাবে তো মানুষের তো একটা মিনিমাম রিকোয়ারমেন্ট আছে না, সেটা তো নেই। তবে এবার আমরা 75 বছরে প্রধানমন্ত্রী যে অঙ্গীকার করেছেন আমাদের বেতারকে, বেতার শিল্পীদের এবং মানে আর বিশেষ করে স্বাধীন বাংলা বেতারের যে রিকগনিশনটা আমরা পেলাম, এটা অনেক বড় ব্যাপার হয়েছে আর কি। তো আমার মনে হচ্ছে যে আমরা কোথাও না কোথাও হয়তো এগিয়ে যাব আগামীতে। এই 75 বছর পূর্তিটা আমাদের কিন্তু একটা, ফরওয়ার্ড আপনি বলছিলেন না, একটা ধাক্কা, কিন্তু একটা মাইলস্টোন। এবং আমরা মনে হচ্ছে না একটা চাকা, আমরা একটা ফ্লাইওভারের মানে ফ্লাই হুইলের একটা গতি পেয়ে গেছি। দর্শকদের কাছ থেকে কেমন রিয়াকশন পাচ্ছেন এখন আপনারা? শ্রোতাদের এখানে একটা ব্যাপার হলো কি জানেন, যে আমি একটা জিনিস জরিপ ছাড়াই বলতে পারি। আপনি অনুমান করুন যে আমাদের বাংলাদেশের বিদ্যুতের আওতায় জনগোষ্ঠী কত আছে, বিদ্যুতের বাইরে কত আছে। বিদ্যুতের বাইরে যারা আছেন তারা তো রেডিও ছাড়া তাদের কোনো গতি নেই। তো
তবে রেডিওর পপুলারিটি একটু কমার পেছনে কারণ আছে। আপনি যে বলছেন যে মোবাইলে, সোফার বললেন, মোবাইলে কিন্তু এককভাবে শোনা। আগে যে আমাদের বড় বড় রেডিওগুলো ছিল বা রেডিও সেটের মাধ্যমে আমরা যে পারিবারিকভাবে একটা অনুষ্ঠানকে সমর্থন করতাম, একটা নাটক শুনে আহা ও কত সুন্দর অভিনয় করলো, ও কত সুন্দর বলছে, এই যে আমরা পরিবার নিয়ে আমরা রেডিও শুনতাম, তো সেই জিনিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। যার ফলে আমাদের কিন্তু রেডিও আমদানির ক্ষেত্রে বা রেডিও ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রেও একটা বৈপ্লবিক একটা ব্যাপার আনতে হবে। কমিউনিটি সেন্টারের জন্য, কমিউনিটি রেডিওর জন্য আমাদের ভীষণভাবে দরকার। এটা সরকারি পৃষ্ঠপোষকতার খুব প্রয়োজন আছে এবং রেডিও আমাদেরকে আমদানি করতে হবে এবং রেডিও কিন্তু অনেক সময় অনেক জায়গায় কিনতেও পাওয়া যাচ্ছে না, তাই না ফারুক ভাই? ঠিক বলেছি কিনা? রেডিও সেট শহরাঞ্চলে এটা এটা কি টেকনোলজিটা অবসলিউট হয়ে যাচ্ছে বলে কি সেট পাওয়া যাচ্ছে না, মানে বাইরের অন্য দেশগুলোতে পাওয়া যাচ্ছে, আমাদের এখানে পাওয়া যাচ্ছে না, এরকম তো না। এখন ব্যাপার হচ্ছে যে গাড়িতে ব্যবহার করছে অনেকে রেডিও, এফএম ব্যবহার করছে এবং এএমও ব্যবহার করে গাড়িতে, কিন্তু রেডিও সেট বলতে যেটা বোঝায়, হ্যাঁ, সেটা আমরা যে সিনেমার বিজ্ঞাপনগুলো যখন আমি করতাম একেবারে শ্যালো পাম্পে, তারপরে হোটেলে, রেস্তোরাঁয়, মানে কোনো জায়গায় বাদ নেই আর কি, সেই জিনিসগুলো। কিন্তু এখন রেডিওটা আমি যা দেখছি আর কি, রেডিওটা বাজারগুলোতে মার্কেটিং টাইমে কিন্তু বিনোদন, কমার্শিয়াল সার্ভিসের গানের ডালি, বিজ্ঞাপন তরঙ্গর অনুষ্ঠানগুলো রেগুলার ওখানে আমি বাজারে দেখি আর কি, হ্যাঁ। এবং ওখানে আমরা ওইভাবেই বিজ্ঞাপনে আমরা ওখানে অ্যাপিয়ার হই যে ক্রেতা এবং বিক্রেতাদের আমরা সমন্বয় করি ওখানে। আর বেতারের সবচেয়ে বড় কতগুলো জায়গা আমি এনজিও কিছু রিপোর্টিংয়ে পেয়েছি, চর এলাকা যেখানে ইলেকট্রিসিটি নেই, মানে মনে করেন গাইবান্ধার থেকে নিয়ে যে তিস্তার যে চরটা ইয়ে পর্যন্ত, ওখানে আমি শুনেছি প্রায় কোটির কাছাকাছি মানুষ বসবাস করে। ওটা একমাত্র মাধ্যম রেডিও, যমুনা বেল্টটা, হ্যাঁ, এটা একমাত্র রেডিও বেল্ট। তো কাজে এইসব জায়গাগুলো আমরা যে সংরক্ষণ করতে পারি, জলপথে তো আপনি ঠিক সেরকম ভাবে আপনি রেডিও ছাড়া আপনার কোনো মিডিয়া নেই। তো এইসব জায়গাগুলো কিন্তু আমাদের আস্তে আস্তে ধরতে হবে, কি বলেন? আর কমিউনিটি রেডিও কিন্তু এই ব্যাপারে আমাদেরকে অনেক সাহায্য করছে। বুঝলো ভাই, কমিউনিটি রেডিওর একটা জিনিস জানতে চাই যে কন্টেন্টগুলি স্থানীয় মানুষের চাহিদা অনুযায়ী তৈরি হচ্ছে কিনা, এটা কি আপনারা কোনো ধরনের গবেষণা করছেন? না, এটা অবশ্যই আপনার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা মূলত 4 ধরনের, আমরা যদি কন্টেন্টকে ভাগ করি বাংলাদেশ বেতারের মতো, যেমন শিক্ষামূলক, তথ্যমূলক, বিনোদন এবং উন্নয়নে উদ্বুদ্ধকরণ। তো বাংলাদেশের একটা সুবিধা হলো, বাংলাদেশের যে কমিউনিটি রেডিওগুলোর জয়যাত্রা শুরু হলো উন্নয়নকে কেন্দ্র করে মূলত। তো ফলে এই কমিউনিটি রেডিওগুলো যখন শুরু হয় তখনই একটা নিড অ্যাসেসমেন্ট করা হয়, চাহিদা নিরূপণ করা হয়। এই চাহিদা নিরূপণ পর্যায়ে আমরা জাতীয় বিশেষজ্ঞ এবং স্থানীয় পর্যায়ে যারা আমাদের কমিউনিটি রেডিওতে কর্মরত তাদের সহযোগিতা নিয়ে আমরা এই নিড অ্যাসেসমেন্ট করার সুযোগ পেয়েছিলাম। ফলে এখন যে 120 ঘন্টার প্রোগ্রাম চলছে পুরোটাই কিন্তু আপনার স্থানীয় চাহিদার উপর নির্ভর করে এই প্রোগ্রামগুলো তৈরি হচ্ছে এবং পুরাটাই কিন্তু কমিউনিটির অংশগ্রহণ করে অনুষ্ঠানগুলো নির্মাণ করা হয়। তো ফলে আমাদের অনুষ্ঠানগুলো কিন্তু খুবই পপুলার এবং খুবই জনপ্রিয় এবং কন্টেন্টের মান আমরা এই মুহূর্তে দাবি করতে পারি যে আমাদের কন্টেন্টের মান দিন দিন ভালো হচ্ছে। কারণ গত বছর আমরা প্রায় 60টির মতো মিনা অ্যাওয়ার্ড পেয়েছি জাতীয় পর্যায়ে কন্টেস্ট করে, এবং গত বছর আমরা জাতীয় পপুলেশন অ্যাওয়ার্ড, যেটা জনসংখ্যা পুরস্কার, সেটা আমরা আমাদের একটি কমিউনিটি রেডিও স্টেশন পেয়েছে। এবং এই অতি সম্প্রতি প্রায় 6টির মতো গার্লস পাওয়ার অ্যাওয়ার্ড আমাদের রেডিওগুলো জাতীয় বেতার এবং প্রাইভেট এফএম এর সাথে প্রতিযোগিতা করে পেয়েছে। তো ফলে আপনি বলতে পারেন যে আমাদের কমিউনিটি রেডিওগুলোতে যেই অনুষ্ঠানগুলো প্রচার করা হয় এগুলো স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে এবং তাদের চাহিদা মতোই মূলত অনুষ্ঠানগুলো। বুঝলো ভাই, এই যে কমিউনিটি রেডিওগুলি, তাদের যদি সাস্টেনেবিলিটি দেখি, তারা কি তাদের কমিউনিটি থেকে কোনো ধরনের রেভিনিউ জেনারেট করা শুরু করেছে বা করার সম্ভাবনা আছে? হ্যাঁ, বাংলাদেশে তো কমিউনিটি মিডিয়া একটু নতুন এরিয়া এবং এর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে আমাদের কমিউনিটি রেডিওগুলো অংশীদারিত্ব তৈরি করেছে স্থানীয় সরকারের সাথে, উপজেলা পরিষদ, পৌরসভা এবং স্থানীয় কিছু ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে। বাট আমাদের কিন্তু পলিসিতে একটু রোড ব্লক আছে, বাধা আছে, যে আমরা উন্নয়ন বিজ্ঞাপনের বাইরে আমরা কিন্তু কোনো সাধারণ বিজ্ঞাপন এখনো প্রচার করতে পারি না। তো আমরা খুব আনন্দিত যে সরকার ইতিমধ্যে বিষয়টা ভাবছেন, বিশেষ করে তথ্য মন্ত্রণালয়, এবং তারা আশা করছি যে এই বছরেই আমাদের যেই উন্নয়ন বিজ্ঞাপন ছাড়া বাকি বিজ্ঞাপনগুলোর যে বাধা আছে এটা হয়তো দূর করবে। তো এটা দূর হলে এই বিষয়টা আরও বেশি ত্বরান্বিত হবে, যে স্থানীয় পর্যায় থেকে
আপনার কমিউনিটি রেডিওর যেই কন্ট্রিবিউশন বা অনুদান অথবা তাদের অংশগ্রহণ এটা আরো জোরদার হবে। কিন্তু আপনি আপনার প্রশ্নের আলোকে আমি একটু বলে শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আর্থিক কন্ট্রিবিউশনের বাইরেও কিন্তু বড় কন্ট্রিবিউশন আছে, যেটাকে আমরা বলে থাকি যে সামাজিক কন্ট্রিবিউশন, রাজনৈতিক কন্ট্রিবিউশন, কালচারাল কন্ট্রিবিউশন এবং আপনার সামাজিক কন্ট্রিবিউশন। এগুলো কিন্তু আমরা আমাদের কমিউনিটি রেডিওতে পাচ্ছি। ফারাহ ভাই, আপনার কাছ থেকে জানতে চাইবো যে সামগ্রিকভাবে রেডিওর ক্ষেত্রে এই আয়ের দিকটা, অর্থাৎ রেডিওর যে ব্যবসায়িক দিকটা, সেইটা কেমন এবং সেইটা ক্ষেত্র সম্প্রসারিত হওয়ার সুযোগটা কতটা আছে আপনার মনে হয়? আমরা একটা বিরতির পরে জানতে চাই।